তাহলে আমরা অর্থনৈতিক খাতগুলো পড়ছিলাম। অর্থনৈতিক খাতের মধ্যে তোমার প্রথমে অর্থনীতি, বাংলাদেশের অর্থনৈতিক বৈশিষ্ট্যগুলো পড়েছি। তারপর হচ্ছে বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন খাতের মধ্যে প্রথমে কৃষি খাতগুলো এবং হচ্ছে তোমার শিল্প খাত আলোচনা করেছি। আজকে হচ্ছে সেবা খাতগুলো সম্পর্কে আলোচনা করবো। তাহলে দেখো, কৃষি খাত এবং শিল্প খাত, ঠিক আছে, এই দুইটার সাথে সেবা খাতের একটা বড় ধরনের পার্থক্য আছে। পার্থক্যটা কি? অর্থনৈতিক যেসব কাজের মাধ্যমে অবস্তুগত সেবা কর্ম উৎপাদিত হয়, খেয়াল করো, অবস্তুগত সেবা, ঠিক আছে, তাহলে জিনিসটা কিরকম? যা রূপান্তরিত কাঁচামাল হিসেবে দৃশ্যমান নয়, কিন্তু মানুষের অভাব পূরণ করে এবং যার বিনিময় মূল্য আছে, তাকে কি বলে? সেবা বলে। ঠিক আছে, তাহলে খেয়াল করো, তাহলে সম্পদ, ঠিক আছে, তাহলে সম্পদ কি? সম্পদ মানে হচ্ছে কি, যার কোনো ধরনের, যার অভাব পূরণ করার ক্ষমতা থাকবে এবং যার কি বিনিময় মূল্য আছে, তাকে আমরা কি বলতে পারি? সম্পদ বলতে পারি। ঠিক আছে, কিন্তু দেখো, যে সম্পদটা কি আছে তোমার, যেটা কিন্তু দেখা যাবে না, ঠিক আছে, যে জিনিসটা কি করা যাবে না, তোমার দেখা যাবে না, দৃশ্যমান নয়, কিন্তু এটা ঠিকই মানুষের অভাব পূরণ করে এবং কি করে, যার বিনিময় মূল্য আছে, সেটাই হচ্ছে সেবা। সোজা কথা হচ্ছে কি, সেটাই হচ্ছে সেবা। যেমন ধরো, তুমি অসুস্থ হয়ে গেছো, ঠিক আছে, তুমি অসুস্থ হয়ে গেছো, তুমি তুমি অসুস্থ হয়ে গেছো, তুমি কি করছো? ডাক্তারের কাছে গেছো। ডাক্তার কি করছে? তোমার চিকিৎসা দিছে। ঠিক আছে, এখন এই যে ডাক্তার তোমাকে চিকিৎসা দিছে, চিকিৎসা কি দেখা যায়? কেউ কি কখনো চিকিৎসা দেখছো? চিকিৎসা কিরকম? চিকিৎসা সাদা না কালো? চিকিৎসা কি বড় না ছোট? কেউ কখনো দেখছো? হ্যাঁ, কেউ কি দেখেছো চিকিৎসা কিরকম? কেউ না কখনো স্যার। নিজের চোখে দেখেছো? না। না ঠিক স্যার। আছে, তাহলে দেখো, চিকিৎসা যেটা, কিন্তু এই জিনিসটা কিন্তু দেখা যায় না, কিন্তু ঠিকই কি হচ্ছে, একটু একটু মিউট হয়ে যাও, আনমিউট হচ্ছে, একটু মিউট হও, নাকি নাকি একটু মিউট হও। হ্যাঁ, ঠিক আছে, তাহলে দেখো, কিন্তু এই চিকিৎসা নেয়ার ফলে কি হচ্ছে, তোমার রোগটা সেরে যাচ্ছে। তাহলে এই যে তোমার রোগ সেরে যাচ্ছে, ঠিক আছে, তাহলে তুমি অসুস্থ, তাহলে তুমি অসুস্থ হলে তোমার একটা অভাব দেখা দিচ্ছে, কি হওয়া? সুস্থ হওয়ার অভাব। ঠিক আছে, তাহলে তুমি কি করছো? এই যে তুমি আহ, রোগাক্রান্ত থেকে কি হচ্ছে? সুস্থ হচ্ছ। ঠিক আছে, তার মানে হচ্ছে কি, তোমার একটা অভাব পূরণ হচ্ছে, এবং এই জন্য তো কি, তোমাকে একটা ন্যূনতম একটা ফি দিতে হচ্ছে। ঠিক আছে, যেমন ধরো, তুমি যদি সরকারি হাসপাতালেও যাও, তখনও কিন্তু তোমাকে কি হতে হচ্ছে? ন্যূনতম একটা টাকা দিতে হয়। ঠিক আছে, অর্থাৎ যার কি আছে? বিনিময় মূল্য আছে। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলবো? সেবা বলবো। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে আমরা কি বলবো? সেবা বলবো। তাহলে এটা একটু মার্ক করে রাখো, এই সংজ্ঞাটা একটু মার্ক করে রাখো। তাহলে যে জিনিসটা রূপান্তরিত কাঁচামাল হিসেবে দৃশ্যমান নয়, কিন্তু মানুষের অভাব পূরণ করে এবং বিনিময় মূল্য আছে, তাকে আমরা কি বলতে পারি? সেবা বলতে পারি। এখন দেখো, বাংলাদেশে তাহলে সেবা কোনগুলো, সেবা খাতগুলো কোনগুলো কোনগুলো, সেটা একটু দেখি। বাংলাদেশের মধ্যে পাইকারি এবং খুচরা বিপণন, ঠিক আছে, অর্থাৎ আমাদের কি দোকানদারেরা কি যে জিনিসপত্রগুলা, হ্যাঁ, তারপর হচ্ছে দেখো হোটেল এবং রেস্তোরাঁ, ঠিক আছে, হোটেল এবং রেস্তোরাঁ, তারপর হচ্ছে পরিবহন, সংরক্ষণ এবং যোগাযোগ, ব্যাংক, বীমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, গৃহায়ন, লোক প্রশাসন ও হচ্ছে প্রতিরক্ষা। লোক প্রশাসন মানে হচ্ছে আমাদের যে শাসন, ঠিক আছে, যারা হচ্ছে আমাকে শাসন করতে হচ্ছে তারা। তারপর হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক সেবা, কমিউনিটি সামাজিক এবং ব্যক্তিগত সেবা প্রভৃতি ক্ষেত্রে সেবা কর্ম উৎপন্ন হয়। ঠিক আছে, এইসব সেবা অর্থের বিনিময়ে। তাহলে দেখো, তোমার উদ্দীপকের মধ্যে যদি এই ধরনের গুলা থাকে, এগুলো অবশ্যই মার্ক করে রাখো। প্রথমে বলছি যে এগুলো কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমাদের যদি দেয়া থাকে উদ্দীপকের মধ্যে পাইকারি এবং খুচরা বিপণন, অর্থাৎ বিক্রি করা, অথবা দেয়া থাকলো যে হোটেল বা রেস্তোরাঁ, অথবা দেয়া থাকলো যে পরিবহন, অথবা দেখা থাকলো যে ব্যাংক, বীমা, ঠিক আছে, তাহলে এই ধরনের কোনো প্রতিষ্ঠানের নাম দেয়া থাকাটাই মানে হচ্ছে কি, এটা হচ্ছে সেবা খাতের অন্তর্ভুক্ত। তো তোমাকে যে কোশ্চেনটা করা হয়েছে, সেখানে তোমার সেবা খাত সম্পর্কে আলোচনা করতে বলেছে। তারপরে দেখো, এইসব প্রতিষ্ঠান যে সেবাটা দেয়, এইসব সেবা অর্থের বিনিময়ে বিভিন্ন প্রতিষ্ঠান এবং জনগণের নিকট সরবরাহ করা হয়, এবং জনগণ এইসব সেবা ক্রয় করে তাদের অভাব পূরণ করে। পৃথিবীর অন্যান্য দেশের মতো আমাদের দেশেরও সেবা খাত হলো একক বৃহত্তম খাত। 2016-17 অর্থ বছরে জিডিপিতে সার্বিক সেবা খাতের অবদান দাঁড়িয়েছে 52.86%, প্রায় অর্ধেকের বেশি। তাহলে আমাদের মোট যে দেশের যে উৎপাদনটা আছে, যে দেশের ভিতরে যে মোট আয়টা আছে, তার অর্ধেকের বেশি আসে কোথা থেকে? সেবা খাত থেকে। ঠিক আছে, পৃথিবীর অন্যান্য দেশের মতো। 2016-17-18-তে যেটা ছিল 52.18%, ঠিক আছে, 2017-18-তে যেটা একটু করে কমে গেছে সামান্য। তারপরে হচ্ছে এখানে আলাদা আলাদা করে দেয়া আছে, ঠিক আছে, আলাদা আলাদা করে যে অংশগুলো আছে সেটা সম্পর্কে তোমার আলোচনা করা আছে।
তাহলে দেখো প্রথমে বলা হচ্ছে কি স্থলপথ পরিবহন। তাহলে আমাদের প্রথমে আমাদের একটা ছিল যে কি পরিবহন, ঠিক আছে, পরিবহন ব্যবস্থাটা হচ্ছে সেবা খাতের অন্তর্ভুক্ত। সেবা খাতের অন্তর্ভুক্ত, তাহলে হচ্ছে আমরা প্রথমে স্থলপথের পরিবহনটা সম্পর্কে আলোচনা করছি। যার আওতায় রয়েছে সড়ক পথ এবং রেলপথ। তাহলে আমাদের স্থলপথ অর্থাৎ মাটির উপর দিয়ে কোন কোন পরিবহন চলে, একটা হচ্ছে রেলগাড়ি চলে, আরেকটা হচ্ছে বাস ট্রাক এগুলো চলে, ঠিক আছে, একটা হচ্ছে সড়ক পথ এবং আরেকটা হচ্ছে রেলপথ। তাহলে সড়ক পথের মধ্যে 2016 অনুযায়ী জাতীয় মহাসড়ক হচ্ছে 3813 কিলোমিটার, আঞ্চলিক সড়ক হচ্ছে 4247 কিলোমিটার, এবং জেলা সড়ক হচ্ছে তোমার 13,242 কিলোমিটার। তাহলে জাতীয় মহাসড়ক কোনগুলো? জাতীয় মহাসড়ক হচ্ছে যেটাকে আমরা হাইওয়ে বলতেছি, ঠিক আছে, যেমন ধরো চিটাং থেকে ঢাকা যেতে, ঠিক আছে, যে রোডটা পড়ে, ঠিক আছে, তাহলে ওইটা হচ্ছে কি ধরো জাতীয় মহাসড়ক। তারপরে দেখো আঞ্চলিক সড়ক। আঞ্চলিক সড়ক হচ্ছে কি এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাওয়ার সময়, ঠিক আছে, যেমন ধরো কি আমরা দেখো ধরো আমি এখন কি করব, চট্টগ্রাম থেকে চট্টগ্রামের একটা, ঠিক আছে, চট্টগ্রামে ধরো এই মেইন চট্টগ্রাম থেকে কি করবো হাটাজারিতে যাব। হাটাজারি হচ্ছে চিটাং থেকে প্রায় 22 কিলোমিটার দূরে। তাহলে দেখো এইটা এদিকে যাওয়ার সময়, ঠিক আছে, আহ, যে রাস্তাটা পড়বে সেটা হচ্ছে আমাদের আঞ্চলিক সড়ক, ঠিক আছে, সেটা কিন্তু মহাসড়ক না, জাতীয় মহাসড়ক না। তারপর হচ্ছে দেখো জেলা সড়ক, এটা হচ্ছে কি জেলার ভিতরে, অর্থাৎ এক জেলা থেকে অন্য জেলার ভিতরে যেতে, ঠিক আছে, যে সড়ক ব্যবস্থা সেটা হচ্ছে জেলা সড়ক। তারপরে রেলপথের মধ্যে রয়েছে 2877 কিলোমিটার ব্রড গেজ, ঠিক আছে, তার মধ্যে ব্রড গেজ হচ্ছে 659 এবং ডুয়েল গেজ, ঠিক আছে, ডুয়েল গেজ হচ্ছে তোমার 375 কিলোমিটার এবং মিটার গেজ হচ্ছে 1843 কিলোমিটার। তাহলে এগুলো হচ্ছে তোমার রেলের, ঠিক আছে, এটা রেলের চাকার উপর ভিত্তি করে, ঠিক আছে, তোমার বিভিন্ন ধরনের পথ। তাহলে টোটাল কি আছে, স্থলপথের পরিবহন আছে তোমার এতটুকু। তারপর হচ্ছে জলপথ। দেখো আমাদের প্রধান সামুদ্রিক বন্দর হচ্ছে চট্টগ্রাম। এর মাধ্যমে আমদানি রপ্তানি বাণিজ্যের প্রায় 97% পরিচালিত হয়ে থাকে। দ্বিতীয় সামুদ্রিক বন্দর হচ্ছে মংলা। আর অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের 188 জলযান দ্বারা ফেরি সার্ভিস, প্যাসেঞ্জার সার্ভিস, কার্গো সার্ভিস এবং শিপ রিপেয়ার সার্ভিস ইত্যাদির মাধ্যমে নাগরিক সেবা অব্যাহত রয়েছে, ঠিক আছে। তাহলে হচ্ছে দেখো আমাদের সরকারি অভ্যন্তরীণ পরিবহন কর্পোরেশনের মাধ্যমে, ঠিক আছে, এটার মাধ্যমে 188টা জলযান আছে, যার মাধ্যমে কি করা হয়, এগুলা লঞ্চ স্টিমার এগুলো হাজার হাজার আছে, ওইটার হিসাব এখানে করে নাই, নৌকা এগুলার হিসাব করে নাই, শুধুমাত্র যেগুলো বড় বড় সেগুলোর কথা বলা হচ্ছে। তারপর হচ্ছে পরিবহন হচ্ছে তাহলে তিন ধরনের, একটা হচ্ছে স্থলপথ গেল, জলপথ গেল, আরেকটা হচ্ছে আকাশপথ। তাহলে আমাদের কি আছে, তিনটা আন্তর্জাতিক বিমানবন্দর আছে এবং 7টা অভ্যন্তরীণ বিমানবন্দর আছে। আন্তর্জাতিক বিমানবন্দর কোনগুলো, যেখান থেকে তোমার দেশের বাইরের ফ্লাইট গুলো ছাড়ে, ঠিক আছে, যেমন ধরো কি তারপর হচ্ছে কি অভ্যন্তরীণ মানে হচ্ছে যেটা হচ্ছে কি এক অঞ্চল, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গার মধ্যে যাওয়া যায়। যেমন ধরো কক্সবাজার যে বিমানবন্দরটা আছে ওইটা কিন্তু কি দেশের বাইরে কিন্তু কি সরাসরি কোনো ফ্লাইট ছাড়ে না, ঠিক আছে। তাহলে ওদেরকে কি করতে হবে, প্রথমে চিটাগাং আসতে হবে অথবা কি করতে হবে তোমার ঢাকায় যেতে হবে, ঠিক আছে। তারপরে ওখান থেকে কি করতে হবে তাদেরকে তোমার মানে যদি দেশের বাইরে যেতে হয় তাহলে সেখান থেকে যেতে হবে, ঠিক আছে। তাহলে দুই ধরনের, একটা হচ্ছে তোমার আন্তর্জাতিক, যেখান থেকে হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট গুলা ছাড়ে, ঠিক আছে, আরেকটা হচ্ছে 7টা হচ্ছে অভ্যন্তরীণ, অর্থাৎ ওখানের মধ্যে হচ্ছে শুধুমাত্র দেশের ভেতরে যে ফ্লাইট গুলো আছে সেগুলো কি করে চলাচল করে। এছাড়া দুটি স্টল পোস্ট ব্যবহার উপযোগী রয়েছে। স্টল মানে হচ্ছে শর্ট টেক অফ এবং হচ্ছে ল্যান্ডিং। ধরো একদম ছোট ছোট যে প্লেন গুলো আছে অথবা ধরো হেলিকপ্টার যেগুলো আছে, ঠিক আছে, তাহলে এইগুলা উঠানামার জন্য কি আছে আরো দুইটা স্টল পোস্ট আছে, ঠিক আছে। ধরো ওখানে ইমার্জেন্সিতে ওখানে কি করা যায়, ল্যান্ড করা যায়। তারপরে দেখো যোগাযোগ, ঠিক আছে, যোগাযোগ ব্যবস্থা। তাহলে আমাদের দেখো পরিবহন, সংরক্ষণ এবং যোগাযোগ। তাহলে আমরা পরিবহন, আমাদের দেশের মধ্যে পরিবহন আছে তিন ধরনের। আমাদের আমাদের দেশের মধ্যে আমাদের দেশের মধ্যে আমাদের দেশের মধ্যে আমাদের দেশের মধ্যে আমাদের দেশের আমাদের দেশের মধ্যে পরিবহন আছে তিন ধরনের, ঠিক আছে, একটা হচ্ছে সড়ক পথ, রেলপথ এবং হচ্ছে আকাশপথ, ঠিক আছে, এবং হচ্ছে যোগাযোগ। তাহলে দেখ আমাদের দেশের মধ্যে যোগাযোগটা কি ধরনের, ডাক ও তার যোগাযোগ, ঠিক আছে, অর্থাৎ যে আমরা টেলিফোনের মাধ্যমে, ঠিক আছে, যে যোগাযোগটা করি সেটা। দেশের টেলিযোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং এর মান উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের বিভিন্ন কার্যক্রম কি আছে অব্যাহত রয়েছে। তাহলে দেখো আগেই বলেছি যে এটা একটা সময় কি ছিল, একটা সরকারি প্রতিষ্ঠান ছিল, পরবর্তীতে লস দেওয়ার কারণে কি করা হয়, এটা একটা প্রাইভেট প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে, ঠিক আছে, ওই যে এটাকে আমরা একসময় টিএডি বলতাম, ঠিক আছে, এখন এটার নাম হচ্ছে কি বিটিসিএল। 2002 সালে সরকার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন গঠনের পর গ্রাহক সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে।
জানুয়ারি 2017 গ্রাহক সংখ্যা 12.8 কোটি কি করেছে, অতিক্রম করেছে। তারপর হচ্ছে ডাক, ঠিক আছে, ডাক মানে হচ্ছে কি চিঠি, ঠিক আছে, অর্থাৎ ডাক বিভাগের মাধ্যমে যে কি ওই যে চিঠিপত্র পাঠায় ওইটাকে বলা হচ্ছে কি ডাক। তাহলে ডাক বিভাগে সারা দেশে 9,886টি ডাকঘরের মাধ্যমে ডাক সেবা প্রদান করা হচ্ছে। এই উপখাতে 2016-17 অর্থ বছরে প্রবৃদ্ধির হার ছিল 6.98%। ঠিক আছে, তাহলে দেখো এখন তোমাকে যদি বলা যে সেবা খাত সম্পর্কে আলোচনা করতে, ঠিক আছে, তাহলে তুমি এই যে উপরে যে অংশগুলো আছে এতটুকু পর্যন্ত আলোচনা করলে হবে। ঠিক আছে, এর বেশি আর করার দরকার নেই। ধরো তোমার উদ্দীপকের মধ্যে কি দিল, ধরো বললো যে পাইকারি ও খুচরা বিপণন, উদ্দীপকের মধ্যে একটা পয়েন্ট দিল পাইকারি ও খুচরা বিপণন, তারপর নিচে কোশ্চেন করলো যে এটা কোন ধরনের খাত ব্যাখ্যা করো। তাহলে তুমি জানো যে কি এই খাতটা হচ্ছে কি সেবা খাত। ঠিক আছে, তাহলে তুমি লিখবা যে উপরোক্ত খাতটি হচ্ছে সেবা খাত এবং এটার আলোচনাগুলো হচ্ছে এই যে প্রথম থেকে শুরু করে এই যে এতটুকু পর্যন্ত। ঠিক আছে, এতটুকু আলোচনা করলেই হবে, আর বাকিগুলো হচ্ছে এমসিকিউর জন্য ভালো মতো পড়বা। এখন দেখো বিভিন্ন খাতের আপেক্ষিক গুরুত্ব। ঠিক আছে, তাহলে এতক্ষণ ধরে আমরা কি করলাম, বাংলাদেশের বিভিন্ন খাতগুলো আগে পড়লাম। ঠিক আছে, এবং অল্প অল্প করে আমরা কি করলাম, গুরুত্ব অর্থাৎ জিডিপিতে আমরা কি করলাম, গুরুত্বটা জানলাম। এখন আমরা দেখবো যে এই খাতগুলার আমাদের দেশে যে অর্থনীতি, ঠিক আছে, এই অর্থনীতি, কারণ এটা আমরা প্রথমে বলেছি এটা হচ্ছে অর্থনীতির খাত। ঠিক আছে, তাহলে আমাদের দেশে অর্থনীতিতে এগুলোর কি ধরনের ভূমিকা রাখে সেটা একটু আমরা এখন দেখবো। উৎপাদন ভিত্তিতে নিরূপিত আমাদের দেশের মোট দেশজ উৎপাদন জিডিপি হচ্ছে 15টি খাত নিয়ে গঠিত। তাহলে জিডিপি এটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি, দেশের অভ্যন্তরে যে মোট উৎপাদনটা থাকে সেটাই হচ্ছে কি জিডিপি। এখন দেশের জিডিপি হিসাব করার সময় টোটাল আমাদেরকে 15টা খাত নিয়ে হিসাব করতে হয়। ঠিক আছে, তাহলে খাত সমূহে কৃষি, শিল্প ও সেবা এই তিনটি বৃহৎ খাতে বিভক্ত। তাহলে হচ্ছে মূল খাত হচ্ছে তিনটা, একটু আগে আমরা যে কৃষি, শিল্প এবং সেবা, ঠিক আছে, এটাকে কি করছে বাকি ছোট ছোট ভাগ করা হয়েছে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কৃষি হলো অর্থনৈতিক প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ চালিকা শক্তির একটি এবং অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি। কেননা এদেশের অর্থনৈতিক কাঠামো গড়ে উঠেছে কৃষি কার্যক্রমকে কেন্দ্র করে। তাহলে সেই একদম ব্যাংক থেকে, ব্যাংক যখন ব্যবস্থা পড়াচ্ছি, ঠিক আছে, তখন থেকে শুরু করে কি বারবার বলেছি যে কি বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ। তাহলে এখানে কৃষির উন্নতি হওয়া মানে হচ্ছে আমার দেশের উন্নয়ন হওয়া। ঠিক আছে, তাহলে এই কথাটা এখানে বলেছে। এখন কৃষিটা আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ, দেখো অর্থনীতির পাশাপাশি জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, দারিদ্র্য বিমোচন, জীবনযাত্রার মান উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, এগুলো সম্পর্কে আমরা অনেকবার আলোচনা করেছি। তাহলে দেখো কৃষকরা যদি বেশি বেশি করে ফসল উৎপাদন করে তাহলে কি আমাদের নিজেদের তো খাবারের ফসলগুলো থাকবেই, পাশাপাশি হচ্ছে কি আমাদের কি ভবিষ্যতের জন্য আমাদের খাদ্যের কোনো অভাব থাকবে না। তারপর হচ্ছে দেশের বেশিরভাগ মানুষ যেহেতু কৃষির সাথে সম্পর্কিত, সুতরাং কি কৃষির যদি উৎপাদন বাড়ে, ঠিক আছে, তাহলে হচ্ছে কি দারিদ্র অর্থাৎ কৃষি রিলেটেড যে মানুষরা আছে তারা যদি কি হয় তোমার অর্থনৈতিক ভাবে যদি কি অর্থাৎ তোমার সমৃদ্ধ হয় তাহলে কি দারিদ্র অর্থাৎ দেশের দারিদ্র কমবে, আলটিমেটলি হচ্ছে দেশের দারিদ্রটা কমবে। জীবনযাত্রার মান হচ্ছে কি কৃষক, তাহলে কৃষকরা যেহেতু কি দেশের জনগণ, সুতরাং কি তারা যদি বেশি টাকা পয়সা ইনকাম করে, ঠিক আছে, তাহলে অর্থাৎ কৃষি উন্নয়ন বাড়লে কি হবে, কৃষকদের ইনকাম বাড়বে এবং ইনকাম বাড়লে কি হবে, জীবনযাত্রার মান উন্নয়নটাও হবে, কর্মসংস্থান বৃদ্ধি তো তোমরা বুঝতেই পারছো। কিন্তু কৃষি প্রকৃতির উপর নির্ভরশীল বলে তা স্থিতিশীল অর্থনীতি নির্দেশ করে না। তাহলে দেখো আবার বলছি বিভিন্ন খাতের অর্থনৈতিক গুরুত্ব করছি, তার মধ্যে প্রথমে আমরা কৃষির গুরুত্বটা বললাম। তাহলে এতক্ষণ ধরে আমরা কৃষির গুরুত্বটা বললাম, এগুলো আসতে পারে তোমাদের, ঠিক আছে। কিন্তু দেখো কৃষির মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে কি আমাদের দেশ যেহেতু, ঠিক আছে, প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ, এই দেশে দেখা যায় যে তোমার সারা বছরই কোনো না কোনো দুর্যোগ লেগে আছে। ঠিক আছে, তাহলে উম বন্যা, খরা, জলোচ্ছ্বাস, নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষিক্ষেত্রে উৎপাদন অনিশ্চিত থাকে। তাই বর্তমান মুক্তবাজার অর্থনীতি এবং বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের দেশের সার্বিক উন্নয়নের সাথে শিল্পায়িত অর্থনীতি গড়ে তোলা প্রয়োজন। তাহলে দেখো প্রথমেই বলেছি, ঠিক আছে, এর আগেও বলেছি যে হচ্ছে কোনো একটা দেশের উন্নয়ন, কোনো একটা দেশ কতটুকু উন্নত সেটা কিন্তু কি করা হয়। হুম, তাহলে দেখো যেটা বলছিলাম আমাদের শিল্পক্ষেত্র, ঠিক আছে, তাহলে হচ্ছে দেখো কোন একটা দেশ তোমার কতটুকু উন্নত তা কিন্তু নির্ভর করবে ওই দেশটার শিল্পক্ষেত্রে কতটুকু উন্নত তার উপরে। ঠিক আছে, এবং কৃষি ক্ষেত্রটা যেহেতু আনসার্টেন, অর্থাৎ এক বছর দেখা যাচ্ছে অনেক ভালো ফসল পাওয়া যাচ্ছে, পরের বছর দেখা যাচ্ছে আর ফসল উৎপাদন করা যাচ্ছে না। ঠিক আছে, এই ধরনের সমস্যা কিন্তু সমস্যার মধ্যে পড়তে হতে পারে। এই জন্য কি হচ্ছে বলা হচ্ছে যে শিল্প খাতের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য। এবং দেখো মুক্তবাজার অর্থনীতি অর্থাৎ বর্তমানে পুরো পৃথিবীর যে অর্থনৈতিক ব্যবস্থাটা সেখানে কিন্তু হচ্ছে কি প্রধান খাতই হচ্ছে কিন্তু শিল্প খাত। ঠিক আছে,
তারপরে দেখো শিল্পায়নের মাধ্যমে কৃষির আধুনিকীকরণ, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার, বিদেশের উপর নির্ভরশীলতা হ্রাসের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। তাহলে দেখো শিল্পের যে অবদানটা সেটা কি, প্রথমে হচ্ছে কি কৃষির আধুনিকায়ন। এটা তোমাদেরকে আগেই বলেছি যে হচ্ছে দেখো শিল্পের কাঁচামালটা আসে কোথা থেকে, কৃষি থেকে। তাহলে যদি শিল্পের যদি কি পরিমাণটা যদি বাড়ে, ঠিক আছে, শিল্পের পরিমাণটা যদি বাড়ে তাহলে আলটিমেটলি হচ্ছে কি কৃষিটাও বাড়বে, ঠিক আছে, কৃষিটাও বাড়বে। মানে কারণ কৃষকের উৎপাদন না করলে কিন্তু কি শিল্প কারখানার মধ্যে কি উৎপাদন করা সম্ভব হচ্ছে না, যেহেতু কাঁচামাল গুলা বেশিরভাগ আসে কৃষি থেকে। তাহলে সুতরাং শিল্পের যদি উন্নয়ন হয় আলটিমেটলি কি হবে, কৃষিরও উন্নয়ন হবে। তারপর দেখো প্রাকৃতিক গ্যাসের সুষ্ঠু ব্যবহার। যেমন ধরো কি আমাদের দেশের মধ্যে আমরা কি করতেছি, জ্বালানি হিসাবে আমাদের প্রধান প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস, যার প্রায় 71% হচ্ছে আমরা কি করতেছি, বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করতেছি। তাহলে এই যে বিদ্যুৎ উৎপাদন করতেছে, বিদ্যুৎ উৎপাদনটা কিসের মাধ্যমে করতেছে, শিল্প কারখানার মাধ্যমে, কারখানার মাধ্যমে করতেছে, তাই না? তাহলে দেখো যদি আমাদের কি শিল্প প্রতিষ্ঠানগুলো যদি না থাকতো তাহলে কিন্তু কি আমাদের যে প্রাকৃতিক সম্পদ সেগুলাকে কিন্তু আমরা সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারতাম না। ওই যে তোমাদেরকে যখন পড়াচ্ছি তখন ওই যে দক্ষিণ আফ্রিকার যে দরিদ্র দেশগুলো, তো আফ্রিকান যে দরিদ্র দেশগুলো সেটার উদাহরণ দিয়েছিলাম। তো ওদের প্রচুর সম্পদ কিন্তু ওরা কি করতে পারে না, ব্যবহার করতে পারে না। তারপর হচ্ছে দেখো বিদেশের উপর নির্ভরশীলতা হ্রাস। তাহলে আমাদেরকে কি করতে হচ্ছে, তোমার পণ্য আমদানি করা আস্তে আস্তে কমবে, ঠিক আছে। বিদেশ থেকে যে পণ্যগুলো আমাদের নিয়ে আসা হয়, ঠিক আছে, ওগুলো যদি আমরা দেশে উৎপাদন করতে পারি শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে, তাহলে কি হবে, আমাদের বিদেশের উপরে নির্ভরশীলতাটা কমবে। তারপর হচ্ছে প্রতিরক্ষা, তারপর হচ্ছে দেখো কৃষি ও শিল্প খাতের উন্নয়নের পাশাপাশি সার্বিক সেবা খাতের বিভিন্নমুখী কার্যক্রম, যেমন শিক্ষিত ও প্রশিক্ষিত মানব সম্পদ গড়ে তোলা, নারী ও শিশুর উন্নয়ন, যুব উন্নয়ন, ক্রীড়া উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং তথ্য প্রযুক্তির উন্নয়ন সাধন করে বর্তমান সরকারের রূপকল্প 2021 বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। ঠিক আছে, তাহলে দেখো কৃষির উন্নয়নটা কেন দরকার বললাম, শিল্পের উন্নয়নটা কেন দরকার বললাম, এরপরে বললে আমরা যদি এই দুইটা উন্নয়নের পাশাপাশি যদি আমরা কি করি, সেবা খাতগুলোর যদি উন্নয়ন করতে পারি, ঠিক আছে, সেবা খাতগুলোর যদি আমরা উন্নয়ন করতে পারি তাহলে কি হবে, আমাদের দেশ সমৃদ্ধশালী হবে, এটাই বলা হচ্ছে এখানে। এখন দেখো এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কৃষি খাতে টেকসই প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে ব্যাপক সরকারি সহায়তা, এই যে লাইনগুলো আগেও বলেছি, ভর্তুকি প্রদান শেষের জন্য নিরবিচ্ছিন্ন, এখানে বানানটা ভুল আছে, এটা নিরবিচ্ছিন্ন হবে, ঠিক আছে, অর্থাৎ কারেন্ট যাবে না, কৃষি ঋণের প্রবাহ বৃদ্ধি, প্রতিকূল আবহাওয়া, লবণাক্ততা, সহিষ্ণু বীজ উদ্ভাবন, ঠিক আছে, এবং কৃষিভিত্তিক শিল্পের বিকাশে সহায়তা প্রদান প্রভৃতি কৃষিখাতে প্রবৃদ্ধি সন্তোষজনক পর্যায়ে রাখা সম্ভব হয়েছে। এটা বাংলাদেশ সরকারের অবদানগুলো বলা হয়েছে। বিদ্যুৎ সহ অবকাঠামো খাতে বিনিয়োগের বৃদ্ধির ফলে শিল্প খাতে উৎপাদন বৃদ্ধি পেয়েছে। সার্বিক সেবা খাতের অন্তর্ভুক্ত প্রায় সবগুলো খাতই মোটামুটি প্রবৃদ্ধি বজায় রাখায় এই খাতের প্রবৃদ্ধিও সন্তোষজনক পর্যায়ের মধ্যে রয়েছে। তাহলে এগুলো আমরা আলোচনা করলাম কি সার্বিক, ঠিক আছে, সার্বিক কি অবদান সেটা। তাহলে এখানে তোমাদের একটা চার্ট দেয়া আছে, ঠিক আছে, 2011-12 এখানে হচ্ছে দেখো এই নীল কালারটা হচ্ছে কৃষি, একটু লাল টাইপেরটা হচ্ছে শিল্প, তারপরে যে টিয়া কালারটা হচ্ছে সেবা, ঠিক আছে, আর এই যে বেগুনি কালারটা হচ্ছে আমাদের জিডিপি। তাহলে দেখো এই 2010-11 সালের মধ্যে কৃষিখাতে জিডিপির অবদান ছিল 4.46, ঠিক আছে, তারপর হচ্ছে এই শিল্প খাতে ছিল 9.02 এবং হচ্ছে কি তোমার সেবা খাতে ছিল 6.22, ঠিক আছে, যেটা হচ্ছে 2017-18, ঠিক আছে, তোমাদের বই রিসেন্ট হচ্ছে কি চার্ট গুলা অবশ্যই জানা শিখবা। তাহলে এই 4.19 হচ্ছে কৃষি। তাহলে দেখো কৃষির অবদানটা কিন্তু জিডিপির মধ্যে কিছুটা কমছে, কিন্তু দেখো শিল্পের অবদানটা কিন্তু অনেক বেড়ে গেছে। 2010-11 যেখানে 9.02, এখানে হচ্ছে কি এখন 12.06। তারপর হচ্ছে সেবা খাত ছিল 6.22, সেটা বর্তমানে হচ্ছে কত, 6.39। তারপর হচ্ছে দেখো জিডিপির মধ্যে কিন্তু কৃষি ছাড়া সবগুলো কি অবদানে কিন্তু বাড়ছে, ঠিক আছে। এগুলা মোটামুটি আমরা আলোচনা শেষ, সেখানে আর কিছু আলোচনা নাই। তারপরে দেখো আরেকটা ইম্পর্টেন্ট অংশ, এটা একটু মার্ক করে রাখো, কৃষি ও শিল্প খাতের পারস্পরিক নির্ভরশীলতা। তাহলে আমি অনেকবার বলে আসছি যে কৃষি এবং শিল্প, ঠিক আছে, দুইটা কিন্তু একে উপর নির্ভরশীল। এখন কিভাবে নির্ভরশীল সেটা একটু দেখি, এটা কিন্তু তোমাদের কোশ্চেনটা আসে, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। রমিজ একজন ধনী কৃষক, তিনি জমিতে উচ্চ ফলনশীল ধান চাষ করেন, গভীর নলকূপের সাহায্যে সেচের ব্যবস্থা করেন এবং প্রয়োজনীয় জৈব সার ব্যবহার করে অধিক ধান উৎপাদন করেন। উৎপাদিত ধান পাটের আঁশ দিয়ে তৈরি বস্তায় বস্তায় করে বাজারে সরবরাহ করেন।
অনেকে ওই ধান ক্রয় করে তাদের খাদ্যের অভাব পূরণ করে। তাহলে খেয়াল করো, এই যে কি ধান চাষ করছে এটা হচ্ছে কৃষির অন্তর্ভুক্ত, কিন্তু এই ধানটা, ঠিক আছে, ধান উৎপাদন করে সার, ঠিক আছে, সার উৎপাদন করে, এটা কিন্তু শিল্পের অন্তর্ভুক্ত। তারপরে হচ্ছে কি এই যে কি বস্তা, পাটের আঁশ থেকে যে বস্তা তৈরি হচ্ছে সেটাও কিন্তু শিল্পের অন্তর্ভুক্ত। উপরের অনুচ্ছেদ থেকে আমরা বলতে পারি কৃষি খাতের উন্নতি এবং আধুনিকায়নের জন্য বিভিন্ন কৃষি সরবরাহ, কৃষি সরঞ্জাম, ঠিক আছে, ও তোমার এটা একটু পড়ো তো, তোমাদের বই থেকে একটু সরঞ্জামের পরে ও এর পরে এটা কি আছে এটা কেন বোঝা যাচ্ছে না, একজন একটু পড়ো তো। তাহলে দেখো এই যে কি, যেমন ধরো গভীর নলকূপ, তারপরে হচ্ছে জৈব সার, তারপরে যে বস্তা, ঠিক আছে। তাহলে দেখো এই কৃষির উন্নতি এবং আধুনিকের জন্য বিভিন্ন, যেমন ধরো কি একটা উদাহরণ দিই, যে একটা সময় তোমার কি করতো, মানুষে তোমার গরু, ঠিক আছে, অর্থাৎ নাঙ্গল দিয়ে কি করতো, জমি চাষ করতো, ঠিক আছে। এবং এই নাঙ্গল দিয়ে জমি চাষ করতে গেলে তোমার কি করতে হতো, তোমার প্রচুর, ঠিক আছে, অর্থাৎ এই দেখা যেত যে একটা জমি চাষ করতে একদিনও লেগে যেত, যেখানে ট্রাক্টর ওই কাজটা কি করতেছে 2-3 ঘন্টার মধ্যে কাজ করতেছে। এই যে ট্রাক্টর যে উৎপাদন, এই উৎপাদনটা কিন্তু কে করতেছে, শিল্প খাত থেকে আসতেছে, ঠিক আছে। তাহলে এটাই বলতেছে কৃষি খাতের উন্নতি এবং আধুনিকের জন্য বিভিন্ন যে কৃষি সরঞ্জাম, ঠিক আছে, সেটা যোগান দেয় কে, শিল্প খাত। তারপরে সেম ভাবে ধরো সার, ঠিক আছে, তাহলে হচ্ছে সারের ব্যবহারে উৎপাদনটা বৃদ্ধি পাচ্ছে। এই সার কিন্তু উৎপাদন করতেছে কোথা থেকে, কৃষি থেকে, ঠিক আছে, সরি, শিল্প থেকে। তেমনি শিল্পের প্রসারের জন্য প্রয়োজনীয় কাঁচামাল আসে কৃষিখাত থেকে, যেটা অনেকবার বলছি। যেমন ধরো চিনি শিল্প, তাহলে চিনির যে কাঁচামাল সেটা হচ্ছে কি আখ, তাহলে এই আখটা কোথা থেকে আসে, কৃষি থেকে, ঠিক আছে। সুতরাং হচ্ছে কি তোমার কৃষিও কিন্তু শিল্পের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের বাংলাদেশের মধ্যে কৃষি এবং শিল্প খাতের পারস্পরিক নির্ভরশীলতা আলোচনা করা হলো। আমাদের দেশের অধিকাংশ হচ্ছে শিল্প হচ্ছে কৃষি ভিত্তিক। এদেশের উল্লেখযোগ্য শিল্প যেমন পাট, চা, চামড়া, চিনি ও কাগজ প্রভৃতি শিল্প কাঁচামালের জন্য কৃষির উপর নির্ভরশীল। যেমন ধরো পাট, পাট দিয়ে যে বিভিন্ন ধরনের পণ্যগুলো তৈরি করা হয়, যেমন ধরো কি পাট স্যার দিয়ে আপনি কি বস্ত্র তৈরি ক্লাসটা করা হয়, রেকর্ডিং পাট দিয়ে করতেছেন? হ্যাঁ, কেন না এমনি হঠাৎ করে এই স্যার। কথা মনে এলো কেন? ক্লাস সব রেকর্ডিং থাকে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তারপরে যেটা কোথায় ছিলাম, হ্যাঁ, যেমন ধরো পাট, ঠিক আছে, যেমন ধরো কি তাহলে পাট থেকে যে হচ্ছে কি তোমার যে পাটের আঁশ দিয়ে যে সুতা তৈরি হয়, ঠিক আছে, পাটের আঁশ দিয়ে তোমার যে সুতা তৈরি হয়, তারপরে যে বস্তা তৈরি হয়, ওগুলা হচ্ছে কি তোমার শিল্প খাত, ঠিক আছে, এই প্রক্রিয়াটা হচ্ছে শিল্প খাত। কিন্তু এই যে পাটটা, এই পাটটা আসে কোথা থেকে, কৃষি থেকে। ঠিক একইভাবে আমরা যে চা পাতাটা, ঠিক আছে, আমরা যে চা পাতাটা যে ব্যবহার করি, ঠিক আছে, তাহলে এই চা পাতা যেটা আমরা ব্যবহার করি সেটা আসে শিল্প খাত থেকে। কিন্তু এটার কাঁচা মালটা কি, এটার কাঁচা মাল হচ্ছে কি চা গাছের পাতা, যেটা আসতেছে কোথা থেকে, কৃষি থেকে। চামড়া, গরু ছাগল এগুলো চামড়া, চামড়া দিয়ে যে জুতা, ঠিক আছে, চামড়া দিয়ে যে জুতা তৈরি করা হচ্ছে, ঠিক আছে, এই জুতাটা হচ্ছে কি তোমার এই শিল্প খাতের অন্তর্ভুক্ত। কিন্তু এই যে চামড়াটা আসতেছে কোথা থেকে, গরু থেকে, ছাগল থেকে, ঠিক আছে, ওগুলো কিন্তু হচ্ছে আবার কৃষি খাতের অন্তর্ভুক্ত। তাহলে এই জন্যই বলা হচ্ছে আমাদের দেশে যে শিল্প গুলো আছে তার বেশিরভাগই হচ্ছে কি কৃষি ভিত্তিক, ঠিক আছে, অর্থাৎ যেটা কাঁচামাল গুলো আসে কৃষি থেকে। তাই দেখো আমাদের দেশে কোন কোন অঞ্চলে আঞ্চলিক শিল্পায়ন ঘটে, আমাদের দেশে কোন কোন অঞ্চলে আঞ্চলিক শিল্পায়ন ঘটে। যেমন ঢাকা ও নারায়ণগঞ্জে পাট শিল্প, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে চা শিল্প। কেন অঞ্চল ভিত্তিক, কেন ধরো সিলেটের মধ্যে চা গাছ, ঠিক আছে, চা গাছ উৎপন্ন হয়, তারপর হচ্ছে চট্টগ্রামের মধ্যে কি হচ্ছে, চা গাছ উৎপাদন হয়, যার কারণে হচ্ছে চা শিল্পটা কিন্তু এই দুই অঞ্চলের মধ্যে গড়ে উঠেছে। আচ্ছা, এখন দেখি তোমাদের মধ্যে কেউ জানো কিনা, দেখি আমাকে বলো, যে হচ্ছে চা গাছের জন্য কেন চট্টগ্রাম আর সিলেট অঞ্চলটা দরকার। দেখি কেউ একজন একটু বলো, কেন শুধুমাত্র এই দুইটা অঞ্চলের মধ্যে, কেন কেন শুধুমাত্র এই দুইটা অঞ্চলের মধ্যে চাটা উৎপাদন হয়। কারণ হচ্ছে স্যার এটা একজন একজন বলো, কোনো সমস্যা নেই, একজন একজন বলো। এখানে বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে। এখানে বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে, ভেরি গুড, এখানে বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে একটা না গেল, স্যার, তারপরে আর কেউ? হুম। স্যার পাহাড়ি, এটা হচ্ছে পাহাড়ি অঞ্চল, কারণ স্যার চা গাছ হচ্ছে পানিতে বেশিক্ষণ টিকে থাকতে পারে না। পাহাড়ি অঞ্চল হওয়ার কারণে বৃষ্টি যদি হয় পানিটা তখন নেমে যায়, আর চা গাছের তখন হয় না। ভেরি গুড নাকিব। কে বলছে এটা, নাকিব না? জি স্যার। হুম। ইয়েস, ইয়েস স্যার। হুম।
তাহলে ঠিক আছে, তাহলে যে বলতে ভেরি গুড। অ্যাকচুয়ালি দেখো, চায়ের জন্য দুইজনের কথাই আসলে ঠিক, ঠিক আছে, দুইজনের কথাই ঠিক। প্রথম কথা হচ্ছে একটু মিউট হও, যে আছো আনমিউট আছে, একটু মিউট হও। চা চাষের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে কি তোমার অধিক বৃষ্টিপাত, ঠিক আছে, অর্থাৎ তোমাকে বৃষ্টিপাতটা অবশ্যই বেশি হতে হবে, ঠিক আছে। এবং ধরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেটের লাল্লাখানে, ঠিক আছে, পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় তোমার সিলেটের লাল্লাখানে। তাহলে ওখানে হচ্ছে, তাহলে দেখো তার মানে হচ্ছে কি সিলেট অঞ্চলে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়। এখন দেখো, চা চাষের জন্য আরেকটা ব্যাপার হচ্ছে, ঝামেলা হচ্ছে কি চা পানি, যে এটা বললা সেটা হচ্ছে কি চা পানি বৃষ্টির পানি, অর্থাৎ জমাটবদ্ধ পানির মধ্যে কিন্তু কি চা গাছ বাঁচে না। তাহলে হচ্ছে দুইটা সত্য, প্রথম কথা হচ্ছে আমার বৃষ্টিও হওয়া লাগবে, দ্বিতীয় কথা হচ্ছে পানিও জমে থাকা যাবে না। তাহলে এর জন্য কি করা হয়, ছোট ছোট যে পাহাড় গুলো আছে সেটা ব্যবহার করা হয়, টিলার মতো আর কি, ঠিক আছে, অর্থাৎ যেখানে হচ্ছে কি বৃষ্টিও বেশি হবে কিন্তু কি বৃষ্টির পানি জমে থাকবে না, ঠিক আছে, ভেরি গুড। তাহলে এই কারণে হচ্ছে দেখা যাচ্ছে এটাই বলা হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ এই কারণে হচ্ছে অঞ্চল ভিত্তিক শিল্প গড়ে উঠতেছে। কেন? কারণ ওই অঞ্চলগুলোতে ওই কৃষিটা বেশি হয়, ঠিক আছে। যেমন ধর উত্তরবঙ্গের চিনি শিল্প, রংপুরের ওই সাইডে কিন্তু প্রচুর আখের চাষ হয়, ঠিক আছে, এবং যে কি চিনি শিল্পের প্রধান কাঁচামাল হচ্ছে কিন্তু আখ। এ কারণে যেমন চট্টগ্রামের মধ্যে কিন্তু আখের কোনো কারখানা নেই, ঠিক আছে, এরকম। তাহলে এসব শিল্পের প্রসারের ফলে কাঁচামালের বর্ধিত চাহিদার কারণে কৃষির উৎপাদন বাড়বে, ঠিক আছে, কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্য দাম বাড়বে। তাহলে এখন বলা হচ্ছে কি যদি এই শিল্পগুলা যদি কি বাড়ে, ঠিক আছে, এই শিল্পগুলা যদি উৎপাদনটা বাড়ে, তাহলে আলটিমেটলি কি হবে, কৃষকের কাছেই যেতে হবে, ঠিক আছে, কারণ কৃষকের চাহিদাটা বাড়বে। কৃষকের চাহিদা বাড়লে কি হবে, কৃষকে কি করবে, বেশি বেশি করে পণ্যগুলো উৎপাদন করবে, ঠিক আছে, এবং কৃষক কি করবে, পণ্যের ন্যায্য দাম পাবে। ফলে কৃষকদের আয় বাড়বে এবং জীবনযাত্রার মান উন্নত হবে। জনগণের আয় বৃদ্ধির ফলে সঞ্চয় এবং মূলধন গঠন বৃদ্ধি পাবে এবং শিল্প ক্ষেত্রে বেশি করে বিনিয়োগ করা সম্ভব হবে। দেখতে পাচ্ছ? তাহলে দেখো, বাংলাদেশের মানুষের মূল সমস্যাটা আমরা কি করে আসছি, আমাদের সঞ্চয় কম। সঞ্চয় কম হওয়ার কারণে আমাদের বিনিয়োগ কম, ঠিক আছে, অর্থাৎ এখানে শিল্প কারখানা কম। তাহলে দেখো, যখন মানুষের ইনকামটা বাড়বে পাশাপাশি হচ্ছে মানুষের সঞ্চয়টাও বাড়বে, সেভিংসটাও বাড়বে। যখন মানুষের সঞ্চয়টা বাড়বে তখন কিন্তু কি হবে, তোমার মানুষ কি করবে, টাকা পয়সা গুলা বিনিয়োগ করবে, ঠিক আছে, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের দিকে কি দেওয়ার জন্য আগ্রহ পাবে, এটাই বলা হচ্ছে। আমাদের ক্ষুদ্র শিল্পের ভিত্তি হচ্ছে কৃষি, কৃষিতে উৎপাদিত বাঁশ বেত ক্ষুদ্র শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। তাহলে ক্ষুদ্র শিল্প তোমাদেরকে বলেছিলাম, ক্ষুদ্র শিল্প হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ক্ষুদ্র শিল্প আর একটা হচ্ছে কুটির শিল্প। কুটির শিল্প মানে হচ্ছে হাতে বানানো যে শিল্পগুলো, যেটার মূলধন হচ্ছে একদম কম। ক্ষুদ্র শিল্প হচ্ছে 1.5 কোটি টাকা যেটা নিচে। তাহলে দেখো, কুটির শিল্পের মধ্যে ছিল কি বাঁশ ও বেতের শিল্প, ঠিক আছে, তারপর হচ্ছে নকশি কাঁথা। তাহলে দেখো, এই যে বাঁশ বেত, এই বাঁশ বেতটা আসছে কোথা থেকে, কৃষি থেকে। এই জন্যই বলা হচ্ছে কি যে ক্ষুদ্র শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। অন্যদিকে শিল্পে উৎপাদিত চাষাবাদের, তাহলে এতক্ষণ ধরে আমরা বললাম কি শিল্পটা কৃষির কোন কোন কি কৃষির কেন নির্ভরশীল, ঠিক আছে, বা কোন কোন দিক থেকে নির্ভরশীল। শিল্পটা কৃষির উপর কোন কোন দিক থেকে নির্ভরশীল আমরা সেটা বললাম। এখন আমরা কি করবো দেখো, শিল্পের উপরে কৃষি নির্ভরশীল কিভাবে। শিল্পজাত দ্রব্যের বাজার সৃষ্টিতে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষকদের ক্রয় ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে শিল্পজাত অন্যান্য দ্রব্যের চাহিদাও বৃদ্ধি পায়, যা শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষির আধুনিকায়নের মাধ্যমে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারলে আমদানি ব্যয় বাড়বে, যা শিল্প উন্নয়নে ব্যয় করা যাবে, ঠিক আছে। তাহলে দেখো, এখন কৃষি উন্নয়নের ফলে যদি আমরা কি করি, আমাদের যদি কি তোমার বিদেশ থেকে যদি কি জিনিস যদি কম আনতে হয়, তাহলে যে টাকাটা আমাদের বেঁচে যাচ্ছে ওই টাকাটা দিয়ে কি করতে পারতেছে, আমরা দেশের মধ্যেই শিল্প প্রতিষ্ঠান তৈরি করতে পারতেছি। কথা এখানে এটাই বলতেছে। তাহলে উপরোক্ত আলোচনা থেকে আমরা কি বলতে পারি, আমাদের কৃষি ও শিল্পের উন্নয়ন পরস্পর নির্ভরশীল এবং একে অপরের পরিপূরক। পরিপূরক মানে কি, যেটা একটা ছাড়া আরেকটা চলে না। তাই আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য দুইটি খাতের একই সঙ্গে উন্নয়ন একান্তভাবে কাম্য, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এখন বলো, কারো কোনো প্রশ্ন আছে এই অংশটা নিয়ে? এটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারো কোনো প্রশ্ন আছে এই অংশটা নিয়ে? কারো কোনো প্রশ্ন? না স্যার। প্রশ্ন থাকতে করতে বলছে, না থাকলে কিছু করতে বললো রে। আচ্ছা দেখো, তাহলে দেখো এই অধ্যায় থেকে কিভাবে পড়বো সেটা একটু আগে সেটা একটু বলে নিই আবার। তাহলে বাংলাদেশের অর্থনীতি, এখানে অনেকগুলো সংজ্ঞা আমি দাগিয়ে দিয়েছি, সংজ্ঞাগুলো অবশ্যই মুখস্থ করবে। বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য বলেছিলাম, এগুলো খুব ভালোভাবে রিডিং করার জন্য, ঠিক আছে। এগুলো খুব ভালোভাবে রিডিং করলে আশা করি তোমরা এগুলো লিখতে পারবে যতটুকু মনে রাখতে পারো। এগুলো থেকে সাধারণত ক এবং খ এর কোশ্চেনটা আসে,
ঠিক আছে? তার মধ্যে ছোট ছোট কিছু লাইন দাগিয়ে দিচ্ছি, যেমন ধরো ইপিজেড এর পূর্ণরূপ এরকম, ওগুলো ভিডিওগুলোর মধ্যে আছে, মিস করলে এটা দেখে নিবে। তাহলে এগুলো গেল। তারপর হচ্ছে অর্থনীতির প্রধান কাজ। তাহলে বলেছি সবচেয়ে ইম্পর্টেন্ট এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ হচ্ছে এই অংশটা, তোমাদের গ পার্ট। ঠিক আছে, গ পার্টটা হচ্ছে সাধারণত এই অংশটা থেকে আসে। তাহলে কৃষি খাত কি, শিল্প খাত কি, সেবা খাত কি, তিনটাই আমি আলোচনা করেছি। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে কোশ্চেন আসলে কিভাবে লিখবে সেটাও মোটামুটি বলেছি। তারপরে হচ্ছে তিনটা খাত গেল, এটা হচ্ছে গ এর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে হচ্ছে লাস্টে যে অংশটা এটা সাধারণত ঘ এর জন্য আসে। ঠিক আছে, এই অংশটা থেকে সাধারণত তোমার ঘ রিলেটেড কোশ্চেন আসে। তাহলে এই হচ্ছে মোটামুটি। আর বাকি যেগুলো আছে এগুলো এমসিকিউ এর জন্য খুব ভালো মতো পড়বে। ঠিক আছে, আর আমি সবসময় যেটা বলি যারা আর এখন কিছু 9 এ আছো ইম্পর্টেন্ট দেন তাদের না? জন্য কি সময় আছে, এতক্ষণ ধরে কি দিলাম 8.4 8.2। ঠিক আছে, এই দুটো হচ্ছে তোমাদের বড় প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর মানে হচ্ছে কৃষি, শিল্প, সেবা, ওই তিনটা খাত এবং হচ্ছে কি নির্ভরশীলতা, এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আর বাকিগুলো হচ্ছে কি ক খ এর জন্য ইম্পর্টেন্ট, এবং ক খ আর এমসিকিউ এর জন্য তার ইম্পর্টেন্ট দেওয়া যায় না। ঠিক আছে, বাকিগুলো খুব ভালো মতো পড়ো। আর আর যদি 2 ইম্পর্টেন্ট বছর কয়েকটা পরে পড়ো অধ্যায় দেখাই যদি এখন, দিয়েন স্যার। হ্যাঁ ঠিক আছে, সবগুলো অধ্যায়ের উপর তোমাদের পরীক্ষা নিব না, এটুকু নিশ্চয় মানে নিশ্চিত থাকে। ঠিক আছে, যতটুকু স্যার পারি সবগুলা করাবো। নিলে অনেক বেশি হয়ে যায়। কিভাবে সবগুলো নিলে অনেক বেশি হয়ে যায়? তোমাদের এখন টেস্ট পরীক্ষা